গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। তো আমাদের সামনে যে টার্গেট, টার্গেট হচ্ছে 2024 সালের WBCS, এসএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুড এসআই 4টা এক্সাম আমাদেরকে ক্লিয়ার করতেই হবে। তো যার জন্য আমরা এক এক করে ক্লাস শুরু করব। তো আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রায় প্রাচীন ভারত, মধ্য ভারত আর ওইদিকে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের অনেকটা করা রয়েছে। সেটা আমরা অবশ্যই প্লে লিস্ট রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। বাট আমাদের পলিটি কিন্তু আর হয়নি। তো যার জন্য আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান পলিটি ক্লাস, যেখানে আমরা পলিটির A to Z এবং একবারে জিরো লেভেল থেকে স্টার্ট করব। প্রতিটা ক্লাসের আমরা PDF টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে আমরা প্রতিদিন এই সন্ধ্যা 7টায় ক্লাস স্টার্ট হবে। ওকে, তো প্রতিদিনই প্রায় ক্লাস হবে, 1-2 দিন এরকম গ্যাপ থাকতে পারে, বাট এই ক্লাসটা পলিটিটা প্রথমে আমাদের পুরোপুরি ক্লিয়ার করতে হবে। তো আজকের ক্লাস ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 1, এভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান যে রয়েছে, সে ভারতীয় সংবিধানের যে ইতিহাস, সে বিবর্তন, কিভাবে ভারতীয় সংবিধান এসেছে, সে সমস্ত হিস্ট্রি, মানে বলতে গেলে একটা ভারতীয় সংবিধানের ইতিহাসকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক। তো দেখো, তো এভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা বলি, তো প্রথমে আমাদের দুটো লাইন, সেই দুটো লাইন আমাদের জানা উচিত যে 1946 সালের 9 ডিসেম্বর অ্যাকচুয়ালি দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ ফর্ম টু ড্রাফট দ্য কনস্টিটিউশন। তার মানে কি, যে কনস্টিটিউশন টিউটেড অ্যাসেম্বলি মানে কি গণপরিষদ, ওয়াজ ফর্মড অর্থাৎ গণপরিষদ তৈরি করা হয়েছিল, টু ড্রাফট দ্য কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের খসড়া নির্মাণের জন্য। অর্থাৎ ভারতীয় সংবিধান তৈরি হবে, তো সে সংবিধান তৈরি হওয়ার আগে যে খসড়া, সে ড্রাফটের জন্য কি তৈরি করা হয়েছিল, কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি। কত সালে? 1946 সালে। তারপরে আমরা বাকিটা ইতিহাস জানি, আমরা আরও পলিটিতে যাব, কিন্তু এই ডেটটা মাথায় রাখবে, 26 জানুয়ারি 1950, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিং, অর্থাৎ একেবারে কার্যকরী হলো। বাট যদি অ্যাডপ্টেড বলতো, তো আমরা সবাই জানি 26 নভেম্বর 1949, কিন্তু 26 জানুয়ারি 1950-তে কী করা হয়েছিল, ভারতীয় সংবিধানকে মানে কার্যকর করা হয়েছিল। কেম ইনটু বিং, এর লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেম ইনটু বিং 26 জানুয়ারি 1950, আর যদি অ্যাডপ্টেড বলে তাহলে 26 নভেম্বর 1949। তাহলে এই দুটো মাথায় রাখবে। এবার দেখো কি বলছে, দ্য এভ্যালুয়েশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি ট্রেসড ব্যাক টু ভ্যারিয়াস অ্যাক্ট অ্যান্ড পলিসিজ আন্ডারটেকেন ডিউরিং দ্য কোম্পানি অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। কথাটা মানে কি বলছে, যে ভারতীয় সংবিধানে তুমি যদি ইতিহাস পড়তে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, পেছনে যেতে হবে। কত দূরে? এবং পেছনের যে বিভিন্ন আইন, বিভিন্ন যে পলিসি, বিভিন্ন যে নীতি রয়েছিল, কাদের দ্বারা? ডিউরিং দ্য কোম্পানি অ্যান্ড ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ এম্পায়ার, তাদের যে কিছু নীতি, কিছু যে আইন ছিল, সেগুলোকে তোমাকে জানতে হবে ভারতীয় সংবিধানের ইতিহাসের জন্য। ওকে, তো এরকম দুটো পিরিয়ডে আমরা ভাগ করে দেবো, দুটো টাইম পিরিয়ডে। প্রথম টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছ, দ্য কোম্পানি রুল, 1773 সাল থেকে 1858 সাল। এই টাইমটা ছিল কি, কোম্পানির শাসন। আর দ্য সেকেন্ড পজিশন হচ্ছে কি, দ্য ক্রাউন রুল, 1858 থেকে 1947 অবধি। তার মানে কি, আমরা এই পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে কোম্পানি রুল, একটা হচ্ছে কি ক্রাউন রুল। তো আমাদের ক্রাউন রুল, কোম্পানি রুল এবং ক্রাউন রুল জানতে হবে। এবার দেখো, আমরা একটা রেখাচিত্র করে দিয়েছি। তো দেখো, কোম্পানি রুল যদি আমরা বলি, তো দেখো কোম্পানি রুলে কী কী রয়েছে। প্রথমেই রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, অর্থাৎ 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট হবে। তারপরে সেটাকে সংশোধন করা হয় 1781 সালে। ওকে, 1784 সালে পিট ইন্ডিয়া অ্যাক্টস, বা যেটা আমরা বলি পিটের ভারত শাসন আইন। তারপরে 1793-তে দেখো চার্টার অ্যাক্ট, প্রথম চার্টার অ্যাক্ট। এবার দেখো 1813-তে, 20 বছর পর আরেকটা চার্টার অ্যাক্ট হয়েছিল। 1833-এ আরেকটা চার্টার অ্যাক্ট হয়েছিল, সনদ আইন যেটাকে বলে থাকি। আর লাস্ট যেটা আমরা বলি 1853 সালে চার্টার অ্যাক্ট। তাহলে কোম্পানি রুল যদি বলো, তো কোম্পানি রুল হচ্ছে এই পার্টটা। দেখে নাও কী কী। প্রথমে রেগুলেটিং অ্যাক্ট, তারপরে অ্যামেন্ডিং মানে সেটাকে সংশোধন করলো, পিট ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালটা ইম্পর্টেন্ট, তারপরে চার্টার অ্যাক্ট 20 বছর পর পর 93,
1813, 1833 এবং 1853। ওকে, এগুলো ছিল কোম্পানি রুল। এবার দেখো, তো 1853-তে কোম্পানি রুলটাকে আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা ক্রাউন রুল আলোচনা করি, অর্থাৎ ক্রাউন বলতে কি শাসন, না ব্রিটিশ শাসন রুল। এই যে দেখো এটা, তো এখানে কি কি রয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অর্থাৎ 1858-তে ভারত শাসন আইন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ঠিক আছে। তারপর 1892-তে আর একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1909-এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটাকে আমরা মিন্টো মরলে রিফর্ম বলবো। 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে বলতে গেলে যেটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বলবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভারত শাসন আইন, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947। তাহলে ক্রাউন রুলের রেখাচিত্র হচ্ছে এটা। কি কি? 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1861-তে একটা কাউন্সিল অ্যাক্ট, 1892-তে আরেকটা কাউন্সিল অ্যাক্ট, 1909 যেটাকে আমরা বলবো মিন্টো মরলে রিফর্ম, ইম্পর্টেন্ট, 1919 মন্টেগু চেমসফোর্ড আইন, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইন, আর 1947 লাস্ট ভারত শাসন আইন। তো এই হচ্ছে ক্রাউন রুলের রেখাচিত্র। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, কোম্পানি রুল আর ক্রাউন রুল। তো আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমে হবে কি আমাদের কোম্পানি রুল, ঠিক আছে। তো দেখো, কোম্পানি রুলে যদি আমরা প্রথমে আসি, তো সেটা হবে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। কোম্পানি রুলে প্রথমে কি আসবে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। তো দেখো, এটা যদি আমরা ইতিহাস দেখি, তো আমরা সালটাকে মাথায় রাখতে 1773, আর 1773 আগে যদি আমরা যাই, একটা খুব ইম্পর্টেন্ট সাল, সেটা হচ্ছে কি 1764। তো ভারতের ইতিহাসে 1764 কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? 1764 আমরা ভালোভাবে জানি, বক্সারের যুদ্ধ হয়েছিল, যেদিকে একদিকে ছিল রবার্ট ক্লাইভ আর একদিকে ছিল বাংলার নবাব, ওকে, মীর কাসিম, তারপর অযোধ্যার নবাব। তো তোমরা ভালোভাবে জানো, বক্সারের যুদ্ধে কি হয়, যে ব্রিটিশরা জয়ী লাভ করে, বাংলা পরাজিত হয়, এবং যার ফলে যে রবার্ট ক্লাইভ কি করেছিল, দ্বৈত শাসন করেছিল। তো ওই দ্বৈত শাসন, যেটা ফলে মানে দ্বৈত শাসনে কি ছিল, যে দ্বৈত শাসনে ছিল কোম্পানির কাছে থাকবে সমস্ত কিছু পাওয়ার, আর নবাবের কাছে থাকবে খালি নিজামত, ঠিক না? তো যার জন্য দ্বৈত শাসন চালু হয়েছিল। কিন্তু ওই দ্বৈত শাসনের ওই দ্বৈত শাসনটা হচ্ছে ফার্স্ট কারণ, যে ইনএফিসিয়েন্ট ডুয়াল সিস্টেম। কারণ এই দ্বৈত শাসনের ফলে কিন্তু বিভিন্ন যে সাধারণ লোক, ফার্মার বা নর্মাল যে জনগণ, তারা কিন্তু প্রচুর, তাদের মধ্যে একটা ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছিল। তো যার জন্য একটা খুব দ্বৈত শাসন ব্যবস্থা যেহেতু একটা ইনএফিসিয়েন্ট ছিল, একটা দুর্বল ছিল, আর যখন বাংলায় যে একটা মহামারী যে হয়, বিপর্যয় হয়, 1770 যে মহামারী বলতে পারি, বিপর্যয়, মহামারী তো না, মানে বিপর্যয়। তো ওই 76-এর মন্বন্তর, যেটাকে আমরা বলে থাকি বাংলায়, 1770 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ হয়েছিল। তো সেই 1770 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষর যে নেগলেক্ট করা হয়েছিল, যার ফলে কিন্তু ব্রিটিশ সরকার, সরকার তো না, কোম্পানি ভেবেছিল যে একটা আইন করতে হবে, ওটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। তো রেগুলেটিং অ্যাক্টের প্রথম একটা কারণ কি, ইনএফিসিয়েন্ট ডুয়াল সিস্টেম। সেকেন্ড কারণ হচ্ছে মিসগভর্নেন্স, ঠিক না? কারণ অলরেডি বক্সারের যুদ্ধের পর কিন্তু যে কোম্পানি প্রচুর মানে অর্থ সম্পদ লুণ্ঠিত করে, প্রচুর অর্থ সম্পদকে নষ্ট করে, যেটাও কিন্তু একটা কারণ ছিল। আর 3 নম্বর কারণ হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ওই একই সম্পদ, মানে অর্থ সম্পদ লুণ্ঠন বলতে পারো। তো মেনলি রেগুলেটিং অ্যাক্টের 3টে কারণ দাঁড়িয়ে আসছে। একটা হচ্ছে ডুয়াল সিস্টেম, যেটা একেবারে ফেলিয়ার ছিল, দ্বৈত শাসন ব্যবস্থা, মিসগভর্নেন্স অর্থাৎ যে একটা কাঠামোর অভাব ছিল, আর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ওকে। তো এই 3টা কারণের জন্যই রেগুলেটিং অ্যাক্ট করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল, কি রয়েছে? তো প্রথমে দেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো প্রথমে যদি আমরা দেখি, চেঞ্জ দ্য ডিজাইনেশন অফ দ্য গভর্নর অফ বেঙ্গল। আমরা সাধারণত জানি যে প্রথমে কি ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল। তো বলছে, চেঞ্জ দ্য ডিজাইনেশন অফ দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল। তার মানে কি, যে গভর্নর অফ বেঙ্গল, বাংলার যে গভর্নর বলে যে পদটা ছিল, সেই পদটা এখন হয়ে গেল কি, গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল। আর ওয়ারেন হেস্টিং যদি আমরা বলি, এই ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে এই 1 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি রয়েছে 1 নম্বর পয়েন্টে? প্রথমে রয়েছে যে গভর্নর অফ যে বেঙ্গল যে পদটা ছিল, সেই পদটাকে
নষ্ট করা হলো, আর সেই পদের পরিবর্তে নতুন একটা পদ আসলো, সেই পদটা কি, গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল। আর ওয়ারেন হেস্টিংকে কি করা হয়েছিল, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল। তাহলে যদি প্রশ্ন করলো যে কোন আইনের ফলে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল হয়ে যায়, তো অ্যান্সার কী হবে, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। ওকে, তারপর কি বলছে, তারপরে বলছে যে কনস্টিটিউটেড এ 4-person এক্সিকিউটিভ কাউন্সিল টু অ্যাসিড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার মানে বাংলার যে গভর্নর জেনারেল রয়েছে তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য কি করা হলো, একটা এক্সিকিউটিভ কাউন্সিল করা হলো, একটা গণপরিষদ টাইপের, ঠিক না, এক্সিকিউটিভ কাউন্সিল করা হলো, যেখানে 4জন মেম্বার থাকবে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে 1773 রেগুলেটিং অ্যাক্টে যে এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল সেখানে মেম্বার কত ছিল, 4। এবার দেখো, আমরা ভালোভাবে জানি যে ব্রিটিশ কোম্পানির শাসন তখন মেনলি 3 জায়গায় ছিল, মানে প্রধানত বাণিজ্য কেন্দ্র, বম্বে, মাদ্রাজ এবং কলকাতা, বেঙ্গল। তো বাংলায় তো তাদের সম্পূর্ণ সেট আপ হয়ে গেল বক্সারের যুদ্ধের পর। তো যার জন্য কি বলছে, দ্য গভর্নর অফ বম্বে অ্যান্ড মাদ্রাজ ওয়ার সাব অর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার মানে কি বলছে যে গভর্নর জেনারেল অফ, মানে অ্যাকচুয়ালি কী ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল, গভর্নর অফ বম্বে ছিল, গভর্নর অফ মাদ্রাজ ছিল। এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো মানে কি, বলছে যে বাংলার গভর্নর এবং যে বম্বের গভর্নর এবং মাদ্রাজের গভর্নর কি হবে, গভর্নর অফ জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে থাকবে। তার মানে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি যে তোমাদেরকে দেখিয়ে দিই একটু, যে ধরো এটা ছিল বাংলার গভর্নর, ঠিক আছে, এটা বাংলার গভর্নর, এটা ছিল কি বম্বের গভর্নর, আর এটা ছিল কি মাদ্রাজের গভর্নর। এখন এই অ্যাক্টের ফলে কি হলো, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো, অর্থাৎ এটা কি হয়ে গেল, এটার মধ্যে চলে আসলো, যার ফলে কি বলছে, তাহলে এটা তো তাহলে আর থাকলোই না, এটা বাদ হয়ে গেল, যে বাংলার গভর্নর তো আর থাকলোই না, কারণ বাংলার গভর্নর পদটার জায়গায় কি হয়ে গেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। এবং তার সঙ্গে বলা হলো যে এই যে দুটো যে ছিল, যে গভর্নর অফ মাদ্রাজ, এরাও তাহলে এখানে ঢুকে পড়লো, আর বাংলার যে গভর্নর এরাও ঢুকে পড়লো। তো যার জন্য কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে, দেখো কি লেখা রয়েছে, যে গভর্নর অফ বম্বে অ্যান্ড মাদ্রাজ ওয়ার সাব অর্ডিনেট টু গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অর্থাৎ গভর্নর অফ বম্বে এবং গভর্নর অফ মাদ্রাজ বলে কোনো কিছু থাকলো না, একটাই পদ হয়ে গেল, সেটা হচ্ছে কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপর যদি আলোচনা করি, তারপর বলছে সুপ্রিম কোর্ট ইন ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড 1774 কম্প্রাইজিং অন চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজেস। তার মানে কি বলছে, যে এই অ্যাক্টের ফলেই কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপনা করা হলো। সেটা কত সালে, 1774 সালে, যতটা সম্ভব 24শে জানুয়ারি। কম্প্রাইজিং অন চিফ জাস্টিস, একজন প্রধান বিচারপতি ছিল, যার নাম আমরা ভালোভাবে জানি, এলিজা ইম্পে, এবং 3 আদার জাজেস। ওকে, গুড। তারপর দ্য অ্যাক্ট ব্যাড দ্য অফিসিয়ালস অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং ইন প্রাইভেট কমার্স। তার মানে কি বলছে, যে প্রাইভেট, ঠিক না, প্রাইভেট যে কমার্স, যে বাণিজ্য করার জন্য, ঠিক আছে, সমস্ত কি বললো, যে দ্য অ্যাক্ট ব্যাড দ্য অফিসিয়ালস অফ দ্য কোম্পানি, কোম্পানির নিষেধাজ্ঞা জারি করে দিল, ঠিক আছে, প্রাইভেট কমার্সে কিন্তু এনগেজ হতে পারবে না। ওকে, তো এই ছিল কি আমাদের রেগুলেটিং অ্যাক্টের কিছু প্রভিশন বা কিছু গল্প, যে কি হয়েছিল, কি বলা রয়েছিল। ওকে, মানে বলতে চাই যেটা কি লাস্ট পয়েন্ট, এটা মানে রেস্ট্রিকশন, একটা প্রাইভেট যে ট্রেডগুলো রয়েছে, প্রাইভেট কোম্পানির সঙ্গে যে ট্রেডগুলো রয়েছে, সে ট্রেডগুলোতে কিন্তু কোম্পানির কিন্তু নিষেধাজ্ঞা এখনও রয়েছে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এবার প্রশ্ন হচ্ছে, এই 1773 অ্যাক্টের পর কিন্তু কোনো কিছু মানে একটা, মানে কি বলি, একটা অভাব ছিলই। সে অভাবগুলোর মধ্যে একটা অভাব ছিল বলতে পারো, যে গভর্নর জেনারেল যে বাংলাতে হলো, তার মধ্যে কিন্তু তার কাছে কিন্তু বিশাল কোনো পাওয়ার নেই, ঠিক না, এক্সিকিউটিভ কাউন্সিলের ব্যাপারে তার কোনো পাওয়ার নেই। তারপর সুপ্রিম কোর্টেরও কোনো একটা প্রাধান্য ছিল না। তো যার জন্য সেটাকে 1781 খ্রিস্টাব্দ, ওটা আমরা লিখলাম, গুরুত্ব দিইনি এতটা, যে 1781 যে অ্যামেন্ডমেন্ট, যে অ্যাক্ট সংশোধন করা হয় সে রেগুলেটিং অ্যাক্টে। তো রেগুলেটিং অ্যাক্ট যখন অ্যামেন্ড হয়ে গেল, তারপর আসলো 3 বছর পর 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে আমরা বলবো কি পিটের ভারত শাসন আইন। তো পিটের ভারত শাসন আইনের যদি গল্প দেখো কেন করা হয়েছিল, তো দেখো, দ্য অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট
টু ফিক্স দ্য ফ্লজ অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। তার মানে কি 1773 যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যে খামতি ছিল, যে মানে কি বলবো, যে একটা গ্যাপ ছিল, সে গ্যাপটাকে পূরণ করার জন্যই পিটের ভারত শাসন আইন আনা হলো 1784 খ্রিস্টাব্দে। ওকে, তো পিটের ভারত শাসন আইনে কি বলছে দেখো, প্রভিশনস অফ দ্য অ্যাক্ট বলছে ইট ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট। অর্থাৎ এই যে আইন, এই আইনের পরে কি করা হলো, ডাবল গভর্নমেন্ট চালু করা হলো। ঠিক না? কি বলছে ডাবল গভর্নমেন্ট দেখো, এ বোর্ড অফ কন্ট্রোল ওয়াজ ক্রিয়েটেড ফর ম্যানেজিং পলিটিক অ্যাফেয়ার্স and the court of directors only for commercial affairs of the company। তার মানে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোর্ট অফ ডিরেক্টর ছিল, সে কোর্ট অফ ডিরেক্টরদের কাজ কি থাকলো, শুধুমাত্র কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির বাণিজ্য দিকটা দেখার জন্য তাদের দায়িত্ব থাকলো কাদের, কোর্ট অফ ডিরেক্টরস। কিন্তু বোর্ড অফ কন্ট্রোল যে সংগঠন করা হলো, বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি থাকলো, ম্যানেজিং পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থাৎ রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু দেখাশোনা কে করবে, বোর্ড অফ কন্ট্রোল করবে। আর কোর্ট অফ ডিরেক্টরের কাজ কি হবে, অনলি ফর কমার্শিয়াল অ্যাফেয়ার্স, জাস্ট বাণিজ্য দিকটা দেখবে, বিজনেসটা দেখবে। ওকে, এটা ছিল ডাবল গভর্নমেন্ট। ওকে, নেক্সট, দ্য অ্যাক্ট গেভ দ্য বোর্ড অফ কন্ট্রোল টু কন্ট্রোল ওভার অল সিভিল অ্যান্ড মিলিটারি অপারেশন অ্যান্ড রেভিনিউজ ইন ইন্ডিয়া। তার মানে দেখো, ডাবল গভর্নমেন্টে যে বোর্ড অফ কন্ট্রোল যেটা রয়েছে, তার প্রভাবটা কিন্তু এখানে অতিরিক্ত করা হয়েছে। কোথায় কোথায় করা হয়েছে, কন্ট্রোল ওভার অল সিভিল অ্যান্ড মিলিটারি অপারেশন অ্যান্ড রেভিনিউজ ইন ইন্ডিয়া। দেখতে পাচ্ছ পিটের ভারত শাসন আইনের পরেই তো লর্ড কর্নওয়ালিস আসবে 1786-তে। আর লর্ড কর্নওয়ালিস মানে কি, সিভিল সার্ভিসের জনক বলতে পারো, রেভিনিউজেও চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন চালু হয়েছিল। তো এই আইনের ফলেই যে সিভিল সার্ভিস যে দিকটা, মিলিটারি যে সৈনিক যে দিকটা, বাহিনী দিকটা, এবং রেভিনিউস ভূমি যে রাজস্ব, সমস্ত কিছুতে বোর্ড অফ কন্ট্রোলের কিন্তু একটা বিশাল একটা পাওয়ার হয়ে গিয়েছিল, যেটা কিন্তু 1773-এ কিন্তু খুব এতটা ছিল না। ওই জন্য এটা পিটের ভারত শাসন আইন করা হয়েছে। আর একটা করা হয়েছিল কি, দ্য গভর্নর জেনারেল কাউন্সিল স্ট্রেংথ, যে এক্সিকিউটিভ কাউন্সিল যেটা 4 মেম্বারে ছিল, ওয়াজ রিডিউস টু 3 মেম্বার্স। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে এক্সিকিউটিভ কাউন্সিল যে 4টা মেম্বারে ছিল 1773 অ্যাক্টের পর, 1784-তে যেটা 4টা থেকে কি হয়ে গেল, 3 মেম্বারের হয়ে গেল। তো এই ছিল কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, চলো এবার নেক্সট আসবে চার্টার অ্যাক্ট অফ 1793, 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। তো এখানে কি বলা হয়েছে দেখো, প্রভিশনস বলছে কি, দ্য কোম্পানিজ ট্রেড মনোপলি ইন ইন্ডিয়া ওয়াজ এক্সটেন্ডেড ফর অ্যানাদার 20 ইয়ার্স। তার মানে কি, এই চার্টার অ্যাক্টে কি করা হলো, কোম্পানিকে 20 বছরের একটা মনোপলি দিয়ে দিল। ট্রেড মনোপলি মানে বাণিজ্য করার একটা পাওয়ার, একটা মানে ছাড়পত্র, যে হ্যাঁ তোমরা 20 বছর আরামসে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো। ওকে, তার সঙ্গে কি বলছে, দ্য অ্যাক্ট গেভ মোর পাওয়ার্স টু দ্য গভর্নর জেনারেল ওভার দ্য প্রেসিডেন্ট অফ বম্বে অ্যান্ড মাদ্রাজ। দেখো, বম্বে অ্যান্ড মাদ্রাজের তো গভর্নর তো মার্জ হয়েই গেল, কিন্তু এখন বলছে যে গভর্নর জেনারেল যে রয়েছে বাংলার, তার পাওয়ার এখন বম্বে প্রেসিডেন্সিতেও রয়েছে, আর তার পাওয়ার এখন মাদ্রাজ প্রেসিডেন্সিতেও রয়েছে। তার মানে বম্বে অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সিকে একটু নিষ্ক্রিয় করিয়ে দিয়ে যে বাংলার যে গভর্নর জেনারেল রয়েছে, তাকে কি করলো, একটা উঁচু পদে দিয়ে দিল, যে তুমি এখন সব কিছু সামলাবে। তো এই ছিল চার্টার অ্যাক্ট অফ 1793। তো এখান থেকে প্রথম একটা ইম্পর্টেন্ট, যে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 20 বছরের মনোপলি কোন অ্যাক্টে দেওয়া হয়, তো চার্টার অ্যাক্ট অফ 1793। ওকে, চলো নেক্সট। এবার দেখো 20 বছর পর তাহলে কি হবে, চার্টার অ্যাক্ট অফ 1813, অর্থাৎ 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট হবে। এখানে কি বলছে দেখো, ইট ওয়াজ পাস্ট টু রিনিউ দ্য কোম্পানি চার্টার ফর অ্যানাদার 20 ইয়ার্স। মানে আরও 20 বছরের ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র দিয়ে দিল, যে হ্যাঁ ঠিক আছে 20 বছর তো ব্যবসা বাণিজ্য করলে, চলো আরও 20 বছর করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট দেখো, ইট এন্ডেড দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি এক্সেপ্ট ফর ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চাইনা। তার মানে কি দেখো, চার্টার অ্যাক্ট 1793-তে কি বলেছিল, যে 20 বছর তুমি ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো অসুবিধা নেই,
কিন্তু 1813 তো কি বললো যে ঠিক আছে ব্যবসা বাণিজ্য করো, আরও 20 বছরের জন্য করো, কিন্তু ট্রেড ইন চা, চায়ের যে ব্যবসা বাণিজ্য, অ্যান্ড ট্রেড উইথ চায়না, চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য, এই দুটো ছাড়া তোমরা সব কিছুই করতে পারবে, কিন্তু এই দুটোতে তোমাদের অধিকার থাকবে না। গল্প শেষ। তার মানে কি কিছু রিডিউস করে দিল। তারপর ইট অ্যাসার্টেড দ্য ক্রাউন সোভারেনিটি ওভার ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। দেখো ক্রাউন মানে কি যে শাসন, শাসক বলতে পারো। তো ব্রিটিশ যে ক্রাউন তার যে সার্বভৌমিকতা, একটা সোভারেনিটি ওভার ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে ব্রিটিশদের অধিকার, এটার জন্য কি হলো যে একটা সার্বভৌমিক একটা শাসনে পরিণত হয়ে গেল। ওকে। তারপর ইট গ্রান্টেড পারমিশনস অফ খ্রিশ্চিয়ান মিশনারি টু কাম টু ইন্ডিয়া অ্যান্ড এনগেজড ইন রিলিজিয়াস প্রমোট বলতে পারো। তার মানে কি বলছে যে এই চার্টার অ্যাক্ট 1813, এই চার্টার অ্যাক্টের পর কি করা হলো যে যে বিভিন্ন ইউরোপে যে খ্রিস্টান মিশনারিগুলো ছিল তাদেরকে বলা হলো যে হ্যাঁ তোমরা ভারতে আসো এবং ভারতে এসে খ্রিস্টান ধর্মের কি করতে পারো, তোমরা প্রমোট করতে পারো। ওকে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এ সাম অফ 1,00,000 রুপিজ ওয়াজ, এটা ওয়াজ হবে, এটা অবশ্য ওয়াজ গ্র্যান্টেড ফর দ্য এডুকেশন অফ দ্য ইন্ডিয়ানস। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ ভারতীয়দের জন্য শিক্ষা ব্যবস্থায় 1,00,000 টাকা খরচ করার মানে কি বলবো যে একটা ছাড়পত্র বা একটা অনুমতি পেয়ে গেল এই অ্যাক্টের দ্বারা। ঠিক আছে, তো এই অ্যাক্টের দ্বারা কোম্পানিকে দেওয়া হলো কি 1,00,000 টাকা দেওয়া হলো যে ঠিক আছে তোমরা ইন্ডিয়াতে ভারতীয়দের শিক্ষা ব্যবস্থায় কিছু মানে চেঞ্জেস আনতে পারো। তো এই ছিল 1813 চার্টার অ্যাক্টের গল্প। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু রিলেট করে করে পড়বে যে কি করা হয়েছিল। ওকে। চার্টার অ্যাক্ট অফ 1833 অর্থাৎ 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। এখানে কি বলা হলো, তো দেখো আমরা যদি একটু বলি 1793 একটু রিভিশন দাও, যে 1793 যদি দেখতে পাই চার্টার অ্যাক্টে 20 বছরের ব্যবসা বাণিজ্য করার পারমিশন দিয়েছিল। তারপরে 1813তেও দিল, কিন্তু তার সঙ্গে বলে দিয়েছিল যে চায়ের ব্যবসা এবং চায়নার ব্যবসা হবে না। এবার দেখো 1833-এ কি বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকাম পিওরলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তার মানে এখানে বলছে কি যে এটা একটা পুরো প্রশাসনিক বিভাগ, ঠিক না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পুরো প্রশাসনিক বিভাগ, এটার সঙ্গে শাসকের কোনো সম্পর্ক নেই। আছে সম্পর্ক তো রয়েছে, বাট একবার ইন্টারনালি না। মানে দেখো এতদিন ইন্ডিয়াতে যে ভারতে কি হচ্ছিল, কোম্পানির শাসন চলছিল, তো কোম্পানির শাসন ছিল, তার মানে এটা না যে এটা ব্রিটেনের রাজাদের শাসক বা ব্রিটেনের রানীর শাসন, এটা না, এটা জাস্ট একটা কোম্পানির শাসক ছিল। তো ওই জন্য বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকাম পিওরলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন একটা নিজস্ব বলতে পারো একটা প্রশাসনিক বডি, প্রশাসনিক বিভাগ। দ্য অ্যাক্ট provided that the company's territories in India were held on behalf of the British Crown। তার মানে কোম্পানির যে টেরিটরি যে রয়েছে ভারতে, যে তার এরিয়া রয়েছে, সেটা কি হবে বিহাফ অফ ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ উপরের মহলে ব্রিটিশ ক্রাউন থাকবে, রাজা থাকবে, রানী থাকবে, শাসন থাকবে, আর তার নিচে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে ইন্ডিয়াতে নিজের কাজ করবে। গল্প শেষ। কিন্তু হেডমাস্টার একটাই, ব্রিটিশ ক্রাউন। তারপর খুব ইম্পর্টেন্ট, ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল দ্য গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। দেখো একটু রিলেট করো, আমরা যদি 1773-এ যাই রেগুলেটিং অ্যাক্ট, সেখানে কি দেখতে পেলাম যে গভর্নর জেনারেল যে বাংলার যে গভর্নর ছিল সে কি হয়ে গেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। আর 1833-এর চার্টার অ্যাক্টে কি বলছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এখন গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া হয়ে গেল। ওকে। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট। তো দেখো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল ওয়ারেন হেস্টিং, অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া কে হয়ে গেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ওকে, চলো নেক্সট। তারপর দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার্স ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া। তার মানে দেখো আমরা যদি একটু ভাগ করি, বোঝার চেষ্টা করো, একটু আলোচনা করি। দেখো যদি আমি দেখি, দেখো এটা ছিল বম্বে, এটা ছিল বাংলা,
এটা ছিল মাদ্রাজ। এখানে বাংলার গভর্নর ছিল, এখানে বম্বের গভর্নর ছিল, আর এখানে মাদ্রাজের গভর্নর ছিল। এবার কি করা হলো, এবার সম্পূর্ণ বলছে যে একটা সময় দেখতে পেলাম যে একজন থাকলো, যেটাকে আমরা বলছিলাম কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সে কি করছিল, সে বম্বেটাকেও হ্যান্ডেল করছিল, সে মাদ্রাজটাকেও হ্যান্ডেল করছিল। কিন্তু এখন কোম্পানি কি করলো, বলছে না, এখন হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর সে কি করবে, সে পুরো ভারতকে কি করবে এখন তাহলে অপারেট করবে, পুরো ভারতকে তাহলে সামলাবে। এই হচ্ছে গল্প। বুঝতে পেরেছি আশা করি। তো এখানে যদি আমরা যাই, কি বলছে দেখো, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার, একচেটিয়া পাওয়ার ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া, সমগ্র ভারত, ব্রিটিশ ভারতে তার আধিপত্য চলে আসলো। ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইন্ডিয়ান ল কমিশন, খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন পড়তে পারে যে ইন্ডিয়ান ল কমিশন কোন আইনের ফলো হয়, তো চার্টার অ্যাক্ট 1833। আর ওই ইন্ডিয়ান ল কমিশনের চেয়ারম্যান ছিল লর্ড ম্যাকলে। লাস্ট, ইট অ্যালোড দ্য ব্রিটিশ টু ফ্রিলি সেটেল ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশরা ভারতে স্বাধীনভাবে সেটেল হতে পারে। ওকে, এটা একটা পারমিশন পেয়ে গেল। তো এই ছিল চার্টার অ্যাক্ট অফ 1833। এবার আমরা আসবো চার্টার অ্যাক্ট অফ 1853, অর্থাৎ 1853 সালে কি হলো। তো 1853 সালে গল্প বলছে দেখো, প্রভিশন অফ দ্য অ্যাক্ট, ইট এক্সটেন্ড দ্য কোম্পানিজ রুল। অবশ্যই দেখো, আমরা যদি একটু হিসাব করি, দেখো 1793, এখানে কি করলো, 20 বছরের পারমিশন দিল, যে ঠিক আছে, থামো একটু ওয়েট করো, আমি তোমায় এভাবে দেখাই তাহলে সুবিধা হবে। 1793 সালে চার্টার অ্যাক্ট হলো, কোম্পানিকে কি করা হলো, যে ঠিক আছে 20+20 ইয়ারের গল্প দেওয়া হলো, যে তোমরা 20 বছর ব্যবসা বাণিজ্য করো। তারপর 1813 আসলো, সেখানেও কি হলো, 20 বছরের পারমিশন দেওয়া হলো। তারপরে আসলো 1833 খ্রিস্টাব্দ, এখানেও কি করলো, 20+ অধিকার দেওয়া হলো, যে হ্যাঁ তোমরা 20 বছর ব্যবসা বাণিজ্য করো, 20 বছর পর দেখবো। কিন্তু 1853-তে কি হলো, 1853-তে ব্রিটিশ শাসন কোম্পানিকে বলছে ঠিক আছে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু আমি টাইম বলতে পারছি না, আমি বলতে পারছি না যে তুমি 20 বছর করবে না 20 দিন করবে, করো ব্যবসা বাণিজ্য করো, কি হবে কি হবে না পরে দেখা যাবে। কারণ দেখতে পাচ্ছ ইতিহাসটা তোমাকে এটার সঙ্গে রিলেট করতে হবে, এটা কিন্তু একমাত্র পলিটি ক্লাস না, এটা হিস্ট্রি ক্লাস। তোমাকে হিস্ট্রি পুরনো যা যা আমরা পড়িয়েছি তা এখানে তোমাদেরকে কি করতে হবে, রিকভার করতে হবে, একটু রিলেট করতে হবে। কারণ কেন এটা আসলো, কারণ দেখতে পাচ্ছ 1853 লর্ড ডালহৌসির শতবিলোপ নীতি, ঠিক না, লর্ড ডালহৌসির বিভিন্ন নীতি, যার ফলে কি হয়েছিল, যে প্রাদেশিক যে গল্পগুলো ছিল, তারা বিভিন্ন প্রদেশের রাজা, বিভিন্ন প্রদেশের মহারাজা সবাই কি হয়েছিল, একটা একজোট হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে, যার ফলেই তো আমরা দেখতে পাবো মহাবিদ্রোহ। তো যার জন্য 1853 সালে যে চার্টার অ্যাক্ট, এখানে কি বলছে, ইট এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুল, অবশ্যই কোম্পানির যে শাসন বাড়ানো হলো, বাট ইট ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড আনলাইক দ্য প্রিভিয়াস চার্টার, অর্থাৎ আগের যে সনদ আইন বা চার্টার অ্যাক্টে যে টাইমটা কথা বলা হয়েছিল এটা কিন্তু বললো না, এটা রেখে দিল যে ঠিক আছে আমরা টাইম বলতে পারছি না, এটা কতদিন আমি তোমাকে পারমিশন দিলাম, বাট হ্যাঁ আমি পারমিশন দিলাম। তারপর দ্য গভর্নর জেনারেল কাউন্সিলস লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস ওয়ার সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম। এখানে কি করা হলো, এখানে বলছে যে গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল আর এক্সিকিউটিভ যে ফাংশন ছিল, এটাকে দুটোকে আলাদা করে দেওয়া হলো। আর যার ফলে কি বলছে, এ সেপারেট ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ কনস্টিটিউট উইথ ইনক্লুডেড 6 মেম্বার, অর্থাৎ 6টা মেম্বার, 6জন সদস্য নিয়ে কি করা হলো, একটা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। কিন্তু সবচেয়ে বড় কথা, এই 6টা মেম্বার পুরো 6জনই ছিল কি নন ইন্ডিয়ান, অর্থাৎ কেউই কিন্তু ভারতীয় ছিল না। ওকে, এই চার্টার অ্যাক্টের আরও একটা ভালো বৈশিষ্ট্য ছিল যে ইট ইন্ট্রোডিউস অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্টস ইনক্লুড ইন্ডিয়ান। দেখো 1833-এর চার্টার অ্যাক্টেও কিন্তু সিভিল সার্ভিসের কথা উল্লেখ রয়েছিল, যে হ্যাঁ এটা একটা ওপেন কম্পিটিশন সিস্টেম করা হবে যেখানে ভারতীয়রা বসতে পাবে, কিন্তু 1833-এর চার্টার অ্যাক্টের পর সেটা কার্যকর করা হয়নি। তো 1853-তে কী করলো, ইট ইন্ট্রোডিউসড অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম, একটা ইন্ট্রোডিউস করা হলো সিস্টেম ওপেন, অর্থাৎ এখানে কী হবে, ব্রিটিশরাও পরীক্ষা দিতে পাবে, ভারতীয়রাও পাবে।
of selection and recruitment of civil servants include. ওকে, তো এই ছিল 1853 গল্প। ও সরি, আরেকটা রয়েছে খুব ইম্পর্টেন্ট। ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ওয়াজ ইন্ট্রোডিউসড into the legislative council in the form of 4 members from the local government of Bengal, Bombay, Madras and North Western provinces। তার মানে কি বলছে, লোকাল একটা রিপ্রেজেন্টেশন করা হলো লেজিসলেটিভ কাউন্সিলের। দেখো, লেজিসলেটিভ কাউন্সিলে 6টা মেম্বারে কেউ ছিল না, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের একটা লোকাল একটা ডিভিশন করা হলো যে হ্যাঁ ঠিক আছে, একটা লোকাল বডি করে দাও। আর ওই লোকাল বডিতে 4টা মেম্বারকে ইনক্লুড করা হলো। ওই 4জন মেম্বার কী ছিল? লোকাল গভর্নমেন্ট ছিল। কার? বাংলা, বম্বে, মাদ্রাজ এবং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, অর্থাৎ উত্তর পশ্চিম প্রদেশ বলতে পারো, ঠিক না? তো এই 4টা মেম্বারকে ইনক্লুড করে দেওয়া হলো যে ওই লোকাল রিপ্রেজেন্টেশন অফ লেজিসলেটিভ কাউন্সিলে। তো এই হচ্ছে কি, ভালোভাবে বুঝতে পারছো, এই হচ্ছে আমার কোম্পানি রুল। এবার 1853তে কোম্পানি রুল হলো, 1857তে হয়ে গেল কি মহাবিদ্রোহ। 4 বছরে সমস্ত থিঙ্কিং চেঞ্জ হয়ে গেল। এই 4 বছরে ব্রিটিশদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল যে না, ইন্ডিয়া কিন্তু আর ওই পরাধীনতার এতে থাকতে চাইছে না, তারা কিন্তু এখন জোর চালিয়ে দিচ্ছে। তো এর ফলে কি হলো, তাদের গেল মাথা ঘুরে, আর আমাদের ব্রিটিশ কাকারা একটু মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেল যে না, এবার আমাদেরকে আলাদা কিছু করতে হবে, কোম্পানির হাতে দিলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাব। তো যার জন্য আসলো কি ক্রাউন রুল। ক্রাউন রুল মানে কি, এখানে কোনো কোম্পানি থাকবে না, এখানে রাজা রাজত্ব করবে। ক্রাউন, শাসক, ঠিক না? তার মানে কি বলতে চাইছে, আর কোনো কোম্পানি রাজত্ব করবে না, এবার রাজত্ব রাজা নিজে করবে। তো এটা হচ্ছে কি ক্রাউন রুল। ওকে, তো এবার দেখো ক্রাউন রুল। ক্রাউন রুলে কি বলছে, শাসক বলছে, দেখো এক এক করে আলোচনা করি আমরা। People in India were angry and had a lot of complaints about the policies on the company which led to revolt of 1857। তার মানে ভারতের জনগণ কোম্পানির প্রতি একটা ক্ষুব্ধ ছিল, অনেক প্রতিবাদ জানিয়েছিল তাদের নীতির জন্য, যেটার ফলে কি হয়েছিল 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হলো। আর যেটা আমরা ভালোভাবে জানি যে আগুনের যে একটা বলে না চিঙ্গারি, তো আগুনের যে চিঙ্গারিটা কিন্তু একদিনের ছিল না, অনেক দিনকে দিন ছিলই। আর 1850 যখন ওই রিজিয়নে যখন লর্ড ডালহৌসি আসে, তো ডালহৌসির সেই শতবিলোপ নীতি, যেটা একটা খুব মানে ইমিডিয়েট এফেক্ট পড়েছিল। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমাদের যে কার্তুজের যে এনফিল্ড রাইফেলের ঘটনা, যার ফলে কি হয় মহাবিদ্রোহ হয়ে যায়। তো মহাবিদ্রোহের পর ওই যে বললাম কি বলছে দেখো, অ্যাজ এ রেজাল্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিসাইডেড টু ডিসলভ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মানে ডুবিয়ে দিল, চাইলো যে ওরা বললো যে না, কোম্পানিকে আগে রাখলে হবে না, কোম্পানি পিছনে ডুবে যাক। অ্যান্ড রান ইন্ডিয়া অন ইটস ওন, এবং ভারতকে এবার নিজে চালাবে, ঠিক আছে। ফ্রম 1858 টু 1947 ইন্ডিয়া ওয়াজ রান বাই ব্রিটিশ ক্রাউন। ওকে, ঠিক আছে। তো কেন ক্রাউন রুল আসলো বুঝতে পারলে, যে আর কোম্পানির উপর দায়িত্ব, মানে ব্যাপারটা এরকম যে ধরো আমি একটা কোনো কাজ করছি, তো আমি তোমাকে হয়তো দায়িত্ব দিলাম যে হ্যাঁ ভাই তুই কাজটা করে নে, তো তুমি কাজটা করলে, বাট একটা টাইম আসলো তোমার কাজে মানে সন্তুষ্ট হচ্ছে না লোকজন, তখন আমি কি করব, আমি আমার ইমেজকে তো নষ্ট করব না, তখন আমি বললাম যে ঠিক আছে তুই চলে আয় ভাই, তুই রেস্ট নে, আমাকে কাজটা করতে, আমি নিজে করে নেবো, তোকে আর করতে হবে না। তো এরকম ব্যাপারটা ছিল এখানে। কোম্পানি ওটাই করলো, ক্রাউন যে ব্রিটিশ এম্পায়ার, যে না ঠিক আছে কোম্পানি অনেকদিন করলো, এবার কোম্পানিকে সরিয়ে দাও, এবার আমরা নিজে থেকে চালাবো, আর কোম্পানি দ্বারা কাজ করাবো না। এই হচ্ছে গল্প। তো কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি বলছে, প্রভিশনস অফ দ্য অ্যাক্ট, ইন্ডিয়ান টেরিটরিজ ওয়ার টু বি গভর্নমেন্ট ইন দ্য নেম অফ দ্য ব্রিটিশ কুইন। অর্থাৎ আর কোনো কোম্পানি কিছু থাকবে না, এবার থাকবে ব্রিটিশ কুইন, ব্রিটেনের যে রানী, ব্রিটিশ কুইনের আন্ডারে থাকবে সমস্ত সরকার, সমস্ত গভর্নমেন্ট। দ্য কোর্ট অফ ডিরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল ওয়ার স্ক্র্যাপড, গল্প শেষ, এগুলো আর কোনো কিছু থাকবে না, এগুলো সব তুলে দেওয়া হলো। অ্যান্ড এ নিউ অফিস কল্ড সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তার মানে কি,
কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল বলে কোনো কিছু থাকবে না, সব কিছু তুলে দেওয়া হলো, নিয়ে নতুন একটা অফিস করা হলো, সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া, গল্প শেষ। তারপর আবার দেখো, আবার একটু রিলেট করো, 1793 একটু যদি বলে দিই, দেখো একটু দেখে নাও, 1773 প্রথম 1773 রেগুলেটিং অ্যাক্ট কী ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল। গভর্নর অফ বেঙ্গল কী হয়ে গেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল, জিজিবি লিখলাম। তারপরে আমরা যদি যাই 1833, 1833-এ কী ছিল, ছিল জিজিবি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা হয়ে গেল কি গভর্নর জেনারেল অফ এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া হয়ে গেল। এখন আসলো কি 1858 ভারত শাসন আইন, এখানে বলছে আর জিজিআই যেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, এটা আর জিজিআই হবে না, এটা হবে ভিআই, ভাইসরয় অফ ইন্ডিয়া। এটা কি হয়ে গেল, ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে গেল। ঠিক আছে, ওটাই এখন আমরা আলোচনা করব। দেখো এই যে দ্য অ্যাক্ট, এই যে দেখো দ্য অ্যাক্ট চেঞ্জ দ্য ডিজাইনেশন অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টু ভাইসরয় অফ ইন্ডিয়া। তার মানে কোন, এটাও প্রশ্ন পড়তে পারে যে কোন শাসন আইনের দ্বারা বা কোন আইনের ফলেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইসরয় অফ ইন্ডিয়াতে পরিণত হয়ে গেল। তাই অ্যান্সার কী হবে, 1858 ভারত শাসন আইন। আর লর্ড ক্যানিং বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় ব্রিটিশ ইন্ডিয়া। ওয়ারেন হেস্টিং ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক না। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, আর লর্ড ক্যানিং কি হয়ে গেল ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। দিস অ্যাক্ট মেড ইন্ডিয়া এ ডাইরেক্ট ব্রিটিশ কলোনি। তার মানে কি ভারত হয়ে গেল একটা ব্রিটিশ কলোনি, এখানে সব কিছু ব্রিটিশের থাকবে, আর কোম্পানি কোনো কিছু থাকবে না, গল্প শেষ। মানে বলতে চাইছে কি 1858 আইনটাই হচ্ছে কোম্পানিকে ভান্ডা ফুটো, কোম্পানির কিছু থাকবে না, ঠিক না, কোম্পানি ঠান ঠান গোপাল, কোম্পানি বাদ, এবার একবারে শাসন ক্রাউন আসবে দায়িত্বে। চলো এবার দেখো 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট হয়। এই অ্যাক্টে কি বলা হয়, ইট এনাবেল দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া টু নমিনেট সাম ইন্ডিয়ান্স অ্যাজ নন অফিসিয়াল মেম্বার্স অফ হিস এক্সপ্যান্ডেড লেজিসলেটিভ কাউন্সিল। দেখো লেজিসলেটিভ কাউন্সিল যেটা করা হয়েছিল তাতে কিন্তু কোনো মেম্বার ভারতের ছিল না। এবার কি বলছে, ভাইসরয় অফ ইন্ডিয়া বলছে যে দেখো প্রতিবাদ তো ভারতের শুরু হয়ে গিয়েছে, আর তো কথা শুনবে না। তখন ব্রিটিশরা বলছে ঠিক আছে, এত চিৎকার করে লাভ নেই, আমি কিছু ইন্ডিয়ানকে নমিনেট করব অ্যাজ নন অফিসিয়াল মেম্বার হিসেবে, অফিসিয়াল মেম্বার হিসাবে না, নন অফিসিয়াল মেম্বার হিসাবে আমি কিছু ইন্ডিয়ানকে অ্যাপয়েন্ট করব লেজিসলেটিভ কাউন্সিল কমিটিতে। সে তিনজনকে কিন্তু কাউন্সিলে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সে তিনজন কে দেখো, রাজা অফ বানারস অর্থাৎ বেনারসের রাজা, মহারাজা অফ পাটিয়ালা পাঞ্জাবের পাটিয়ালার মহারাজা, আর স্যার দিনকর রাও। এই তিনজনকে কি করা হলো, লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করা হলো, কিন্তু অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার হিসেবে। কে করলো, ভাইসরয় অফ ইন্ডিয়া করলো। চলো পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই দ্য লর্ড ক্যানিং, খুব ইম্পর্টেন্ট, পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই দ্য লর্ড ক্যানিং। তো এটা কি পোর্টফোলিও সিস্টেম, দেখো পোর্টফোলিও সিস্টেমকে বলা হয় দিস সিস্টেম ওয়ার্কস সামহট সিমিলার টু দ্য মডার্ন ডে ক্যাবিনেট সিস্টেম। তো দেখো এখন ক্যাবিনেট আমরা দেখি আমাদের জীবনে না, ক্যাবিনেট, তো ক্যাবিনেটে কি হয়, শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, অর্থমন্ত্রী, ঠিক না, ওই রকম 6 মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল টু চার্জ অফ ডিফারেন্ট পার্টস অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের বিভিন্ন পার্টসগুলোকে দেখবে। কেউ হয়তো ট্রেডিং দেখছে, কেউ হয়তো অ্যাকাউন্টিং দেখছে, কেউ হয়তো মানে সার্ভিস দেখছে। তো ব্যাপারটা এটাই, তো এটা পোর্টফোলিও সিস্টেম ছিল। তো এই পোর্টফোলিও সিস্টেমকে লর্ড ক্যানিং চালু করেছিল। তারপর দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন ওয়াজ স্টার্টেড। এটা ইম্পর্টেন্ট, এটা মানে কি স্যার, প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন মানে কি কেন্দ্রীভূত করা, ডিসেন্ট্রালাইজেশন মানে কি বিকেন্দ্রীভূত করা। দেখো এতক্ষণ যা পড়লাম তাতে তো একটাই জিনিস দেখতে পেলাম যে মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সি মার্জ হয়ে বাংলার প্রেসিডেন্সিতে পরিণত হয়েছিল, কিন্তু এখন বলছে না, দ্য বম্বে অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সি ওয়ার গিভেন লেজিসলেটিভ পাওয়ার এগেন। তার মানে বাংলা যে বাদে যে বম্বে এবং মাদ্রাজের যে প্রেসিডেন্সি, তাদেরও কিন্তু সেই পুরনো পাওয়ার, যে পুরনো যে লেজিসলেটিভ পাওয়ার, সেটা কিন্তু ফিরে পেয়ে গেল। এটাকে বলছে ডিসেন্ট্রালাইজেশন,
মানে কি এতদিন যা কিছু করলো তার উল্টো প্রসেস। এই ছিল ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। তারপরে হলো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, 1892 খ্রিস্টাব্দের আইন। এখানে কি বলা হলো, নাম্বার অফ ইন্ডিয়ান মেম্বার্স অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার ইনক্রিজড। দেখো আগেরটাতে কি করা হয়েছিল, যে লেজিসলেটিভ কাউন্সিলে 6টা মেম্বারকে কিন্তু নন অফিসিয়াল মেম্বার হিসেবে অ্যাড করা হয়েছিল। এখানে কি করলো, যে ভারতীয় যে মেম্বার অফ দ্য সেন্ট্রাল কেন্দ্রের জন্য এবং প্রভিন্সিয়াল প্রদেশের জন্য, দুটোতে কি করলো, তাদের ভারতীয়দের যে সংখ্যাটা কি করলো বাড়ানো হলো। তার মানে কি ভারতীয়রাও তাহলে এবার কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশনে, কোম্পানির যে রুলসে কিন্তু একটু অ্যাড হয়ে গেল। তারপর কি বলছে, এই লাইনটা ইম্পর্টেন্ট দেখো, নাও লেজিসলেটিভ কাউন্সিল হ্যাভ দ্য পাওয়ার টু ডিসকাস দ্য বাজেট অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স টু এক্সিকিউটিভ। তার মানে এখন যে লেজিসলেটিভ কাউন্সিলটা যে তৈরি করা হলো, তার কাছে কিন্তু পাওয়ার থাকলো টু ডিসকাস দ্য বাজেটকে আলোচনা করার জন্য, অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স টু দ্য এক্সিকিউটিভদেরকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করার কিন্তু একটা মানে কি বলবো, একটা অনুমতি পেয়ে গেল, যেটা কিন্তু এতদিন কিন্তু ছিল না, কারণ নন অফিসিয়াল মেম্বার। তো দেখো নন অফিসিয়াল মানে কি, যে নন অফিসিয়াল আছে সে অফিসিয়াল কাজকর্ম করতে পারবে কি, পারবে না। কিন্তু 892 অ্যাক্টের পর বলছে যে না, এবার কিন্তু তারা আলোচনাতে বসতে পারবে, ঠিক আছে, মানে গুরুত্ব দেওয়া হবে। যাই হোক, এটা ছিল 1892 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। তারপরে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1909, যেটাকে আমরা বলবো মিন্টো মরলে রিফর্মস। খুব ইম্পর্টেন্ট মিন্টো মরলে রিফর্মস। কেন বলছে, দ্য অ্যাক্ট ওয়াজ পাসড ডিউ টু ফলোয়িং রিজনস। প্রথমে যেটা জানতে হবে কেন হয়েছিল। লর্ড কার্জন, ভালোভাবে নামটা জানি, পার্টিশন বেঙ্গল ইন্টু 2 পার্টস ইন 1905। 1905 সালে বাংলাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হলো। এবারে WBCS এর কোশ্চেন ছিল বাংলাকে ভাগ করে দুটো করা হয়েছিল। অবশ্যই তার মেন্টালিটি ছিল হিন্দু মুসলিমের ডিভিশন করা। তো একটা ছিল কি বাংলা, আর একটা ছিল পূর্ব বাংলা। বাংলা যেটা ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যাকে নিয়েছিল বাংলা, যেখানে হিন্দু নাম্বার বেশি ছিল। এবং যদি আমরা পূর্ব বাংলা যেটা আমরা ছিল, যেটা বাংলাদেশ এবং আসামের সিলেট এরিয়া ছিল, যেখানে কিন্তু মুসলিমের যে কি বলবো, যে মুসলিমের যে সংখ্যা সেটা কিন্তু বেশি ছিল। তো ওই জন্য লর্ড কার্জন কি করেছিল, বাংলাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল 1905 সালে। তো বলছে এ হিউজ রেভলিউশন, এটা রেভলিউশন হবে, আমি ঠিক করে দেবো পিডিএফে। এ হিউজ রেভলিউশন ইন বেঙ্গল, অর্থাৎ একটা বড় আন্দোলন, যেটা আমরা স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলনও দেখেছি, ঠিক না। তো একটা হিউজ রেভলিউশন ইন বেঙ্গল ডিউ টু দ্য ব্রিটিশ রুলার্স আন্ডারস্টুড দ্য নিড ফর দ্য রিফর্মস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান্স। এর ফলে বিভিন্ন যখন স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন হলো, এর ফলে কিন্তু ব্রিটিশরা বুঝতে পারলো যে না, এভাবে করলে কিন্তু হবে না, কিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তার মানে কি, এই যে লর্ড কার্জন যে পার্টিশন করেছিল, এটা কিন্তু একটা কারণ ছিল 1909 মিন্টো মরলে রিফর্মস। তারপর তার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অলসো পুশড ফর মোর চেঞ্জ, অর্থাৎ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কী করলো, কিছু ডিমান্ড রাখলো। তো তার মধ্যে দেখো 1906 খ্রিস্টাব্দে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডিমান্ডেড হোম রুল ফর দ্য ফার্স্ট টাইম। আমরা হোম রুল আন্দোলন ভালোভাবে জানি, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের নাম জড়িত রয়েছে। তো এই হোম রুলটা কিন্তু তারা চাইলো। হোম রুল মানে কি, নিজ স্বায়ত্ত শাসন, যে হ্যাঁ আমাদেরকে স্কুল দিয়ে দাও, আমরা নিজেরা চালাবো, ব্যাপারটা এটা, তাই না। হোম রুল সম্বন্ধে অনেকের অনেক মতামত আছে, বাট সিম্পল কনসেপ্ট। হোম রুল মানে কি, হোম মানে কি বাড়ি না, রুল মানে কি শাসন, বাড়ি শাসন, মানে বলতে চাইছে তুমি আমাকে বাড়ি দাও, আমি আমার মতো সামলে নেব। তো এই ছিল হোম রুল। তো কংগ্রেস কিন্তু, জাতীয় কংগ্রেস কিন্তু হোম রুলের ডিমান্ড করেছে 1906। কিন্তু আমরা ভালোভাবে জানি এই টাইমে কিন্তু মুসলিম লীগও ছিল, আর তারা চাইছিল কি, যে একটা পৃথক, ওরা কিন্তু মুসলিমদের কথা ভাবছিল, হিন্দুদের কথা ভাবছিল। তো যার জন্য কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট, দ্য প্ল্যান ফর এ সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা একটা নির্বাচন, আলাদা একটা ভোটিং সিস্টেম করতে চেয়েছিল, ওয়াজ লেড বাই আগা খান। এর নাম ইম্পর্টেন্ট, আগা খান। হোয়েন দে মেট লর্ড মিন্টো ইন 1906 ইন সিমলা, খুব ইম্পর্টেন্ট, ঠিক না। সিমলাতে 1906 খ্রিস্টাব্দে আগা খান কি করেছিল, সে লর্ড মিন্টো, তখন যে ভাইসরয়, লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় দেখা করেছিল। এবং তাদের ডিমান্ড কী ছিল, তাদের ডিমান্ড ছিল মুসলিমদের জন্য একটা আলাদা ইলেক্টোরেট সিস্টেম তৈরি করা। ওকে, অ্যাজ এ রেজাল্ট
দিস অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1909, যার ফলে 1909 সালে একটা আইন পাস হয়ে গেল, টু গেট মডারেট ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিমস অন দ্য সাইড অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ যে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের দুজনেরই কথা মাথায় রেখে কি করলো, এই আইনটা 1909 খ্রিস্টাব্দে পাস করে দেওয়া হলো। ওকে, তো এখানে কি বলা হলো এই আইনে? দেখো, এই আইনে বলছে প্রথমেই it increase the number of seats in legislative council both central and provincial। দেখো, প্রথমে নন অফিসিয়াল ছিল 1861 খ্রিস্টাব্দের আইনে, 1892 কি করলো যে ঠিক আছে একটু বাড়িয়ে দেওয়া হলো। এবার এই নাম্বারটা আরও বেড়ে গেল, কত, 16 থেকে 60 হয়ে গেল, মানে ভালো একটা ইন্ডিয়ান মেম্বারদের কিন্তু নম্বরটা বেড়ে গেল। মোর পাওয়ার টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, তার মানে যে লেজিসলেটিভ কাউন্সিল যে ছিল তার কিন্তু একটা ভালো একটা পাওয়ার চলে আসলো। ফর দ্য ফার্স্ট টাইম দ্য ভাইসরয় অ্যান্ড দ্য গভর্নর কুড অ্যাসোসিয়েট ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। তার মানে প্রথমবার যেখানে ভাইসরয় এবং গভর্নর এরা দুজনেই কুড অ্যাসোসিয়েট ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, মানে এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয়দেরকে একটা গুরুত্ব দেওয়া হলো, যার ফলে দেখো খুব ইম্পর্টেন্ট, সত্যেন্দ্র সিনহা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাপয়েন্টেড টু ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। তার মানে কি, এতদিন কিন্তু এই যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেই জায়গাতে কিন্তু ভারতীয়রা চান্স পায়নি, এটা ফার্স্ট টাইম ছিল যে এখানে এক্সিকিউটিভ কাউন্সিল বডিতেও ইন্ডিয়ানদেরকে সুযোগ দেওয়া হলো, আর সেটা প্রথম সুযোগ কে পেয়েছিল? সত্যেন্দ্র সিনহা। ওকে, খুব ইম্পর্টেন্ট, ইট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম। ইট ইন্ট্রোডিউস কনসেপ্ট দ্য সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা একটা নির্বাচন। আন্ডার দিস মুসলিম মেম্বার্স কুড বি অ্যাপয়েন্টেড বাই দ্য মুসলিম ভোটার্স অনলি, অর্থাৎ মুসলিমদের ভোটের দ্বারাই মুসলিমদের নির্বাচন হবে, ঠিক না, মানে ওখানে হিন্দুদের আর ভোট হবে না, ব্যাপারটা এটাই। দিস অ্যাক্ট লিগালাইজড কমিউনালিজম, ঠিক না, দ্যাটস হোয়াই লর্ড মিন্টো কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। তো এটা যে প্রশ্ন পড়ে যায়, হু ইজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, তাহলে অ্যান্সার কী হবে? লর্ড মিন্টো। দেখো, ইলেক্টোরেট পদ্ধতি মিন্টো শুরু করেনি, বাট যে কমিউনাল ইলেক্টোরেট, যেখানে মুসলিমদের জন্য আলাদা নির্বাচন, হিন্দুদের জন্য আলাদা নির্বাচন, এটার জন্য তিনি ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট নামে পরিচিত। তো এই ছিল কি মিন্টো মরলে রিফর্ম। এবার চলে আসবে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে থাকবে কি মন্টেগু অ্যান্ড চেমসফোর্ড অ্যাক্ট। কেন? দেখো, দিস অ্যাক্ট বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ এ রিপোর্ট বাই মন্টেগু। এই মন্টেগু কে ছিল? মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড লর্ড চেমসফোর্ড ইন্ডিয়ান ভাইসরয়। তার মানে এই জন্য 1919 সালের আইনকে বলা হয় কি মন্টেগু চেমসফোর্ড আইন। তো এই আইন এবার কি বলা হলো দেখি, কি বলছে? সেপারেট দ্য প্রভিন্সিয়াল বাজেট ফ্রম সেন্ট্রাল বাজেট ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে কি বলছে, যেটা এখনও আমাদের হয়। দেখো, কেন সংবিধানে এগুলো পড়ছি, দেখো বোঝার চেষ্টা করো। এখন আমাদের কি হয়, বাজেট কীরকম পেশ হয়, যে সেন্ট্রালে বাজেট রয়েছে একটা, স্টেটে বাজেট রয়েছে একটা। এই যে দেখো, প্রভিন্সিয়াল বাজেট মানে কি প্রদেশে বাজেট, অ্যান্ড সেন্ট্রালে বাজেট কিন্তু সেপারেট হয়ে গেল ফার্স্ট টাইম। এতদিন কিন্তু বাজেট ছিল একটা, এই 1919 সালের আইনের পরে বলছে না, এবার থেকে দুটো বাজেট হবে, প্রভিন্সিয়াল বাজেট হবে, সেন্ট্রালে একটা সেন্ট্রাল বাজেট হবে। তাহলে দেখতে পাচ্ছ কেন সংবিধানে আমরা এগুলো পড়ছি। এই দেখো, ফর দ্য ফার্স্ট টাইম ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য প্রভিন্সেস। স্যার লায়ন কার্টিসকে বলা হয় কি ফাদার অফ ডায়ারকি। তো কি বলছে দেখো, ফর দ্য ফার্স্ট টাইম ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ ডায়ারকি মানে কি বলতে গেলে দ্বৈত শাসন বলতে পারো। ডায়ারকি মানে কি দ্বৈত শাসন, মানে এটাই যে এই যে সেন্ট্রাল অ্যান্ড যে প্রভিন্সিয়াল যে আলাদা আলাদা, ঠিক না, যে এখন দ্বৈত শাসন হয়ে গেল। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রালে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, এই যে একটা সিস্টেম, এটাকে ডায়ারকি সিস্টেম বলছে। আর স্যার লায়নেল কার্টিস, নট লায়নেল মেসি, লায়নেল কার্টিসকে বলা কি ফাদার অফ দ্য ডায়ারকি। ওকে, এখানে দুটো সাবজেক্টে ভাগ হয়ে যাবে, একটা ট্রান্সফার সাবজেক্ট অ্যান্ড একটা রিজার্ভ সাবজেক্ট, দরকার নেই আমাদের। এবার দেখো, দিস অ্যাক্ট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম কি আমরা ভালোভাবে জানি, যে আমাদের যে সংসদ, একটা লোকসভা একটা রাজ্যসভা, তার মানে কি একটা উচ্চকক্ষ পার্লামেন্টে, একটা নিম্নকক্ষ, এটাই বলছে। দেখো, দিস অ্যাক্ট ইন্ট্রোডিউসড বাইক্যামেরালিজম
তার মানে এটাও তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে আমাদের যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কনসেপ্টটা কোন আইন থেকে এসেছিল, 1919-এর আইন থেকে। The Imperial Legislative Council was replaced by an upper house and the lower house. তার মানে এই যে একটা লেজিসলেটিভ কাউন্সিল যে ছিল, এই কাউন্সিল আর থাকলো না, এটা দুটো কক্ষে ভাগ হয়ে গেল, একটা আপার হাউস একটা লোয়ার হাউস, জাস্ট লাইক রাজ্যসভা অ্যান্ড লোকসভা, ঠিক না? গুড। ফর দ্য ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন ওয়ার ইন্ট্রোডিউসড ইন দ্য কান্ট্রিজ আপার অ্যান্ড লোয়ার হাউসেস। তার মানে কি বলছে, ডাইরেক্ট ইলেকশন হবে ইন দ্য কান্ট্রি, দেশে, কিসের জন্য? আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসের জন্য ডাইরেক্টলি ইলেক্টেড হবে, ঠিক আছে? মানে একবারে সরাসরি নির্বাচন হবে, যার ফলে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে যে যে মেম্বার সেটা নিয়োগ হবে। ওকে, তারপর সেপারেট ইলেক্টোরেটস ওয়ার এক্সটেন্ডেড টু 6 খ্রিস্টান ইন ইন্ডিয়া। এতদিন তো কী ছিল, 1909-এর আইনের ফলে মুসলিমরাই খালি পেয়েছিল ভোট, নির্বাচন আলাদা ভোটের জন্য, কিন্তু এই আইনের ফলে শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং আদার ইউরোপিয়ান তাদের জন্য কি হয়ে গেল, আলাদা ইলেক্টোরেট হয়ে গেল। সিম্পল কথা, ঠিক না? মুসলিম খালি পাবে তো শিখ কেন পাবে না, খ্রিস্টান কেন পাবে না? ওদের তো মেজরিটি কিছু তো ছিলই, ঠিক না? তো যার জন্য শিখ ধর্মের যে লোকেদের জন্য আলাদা ভোটিং চালু করা হলো, খ্রিস্টিয়ানদের জন্য আলাদা ভোটিং করা হলো, আর অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক না, এবং আদার ইউরোপিয়ান এদের জন্য কি করা হলো, আলাদা ভোটিং সিস্টেম শুরু হলো। তারপর দেখো, ইট প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন অফ এ পাবলিক সার্ভিস কমিশন। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের যে কনস্টিটিউশন, যে শুরু সেটা কিন্তু এখান থেকেই হয়। ইট প্রোভাইডেড দ্য কনস্টিটিউশন অফ পাবলিক সার্ভিস কমিশন। আসবো, ইট এস্টাবলিশ এ নিউ অফিস ফর দ্য হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন। এটা ইম্পর্টেন্ট। ভারতের যে হাই কমিশনার, ঠিক না, যে ব্রিটিশ হাই কমিশনার যে রয়েছে, সেই অফিসটা যে লন্ডনে রয়েছে, সেটা কোন আইনের ফলে তৈরি করা হলো? 1919 সালের আইনের ফলে তৈরি করা হলো। তো এই ছিল 1919-এর আইনের গল্প, মনে হয়। গুড। এবার এর মাঝে চলে আসলো কে? সাইমন গো ব্যাক। যাই হোক, তো সাইমন কমিশন 1927, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য ফরমেশন অফ এ 7-member স্ট্যাচুয়ারি কমিশন 2 years ahead of the scheduled time, ঠিক না? দেখো, খেয়াল করে দেখো, সালটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এটা 1909, তার 10 বছর পর কি 1919, তার 10 বছর পর কি হবে 1929। কিন্তু ব্রিটিশ বলছে 1929-এর আগেই, যেহেতু ভারতীয়দের মধ্যেও কিন্তু একটা বিভিন্ন আন্দোলন, গান্ধীজি অলরেডি চলে এসেছে, বিভিন্ন আন্দোলনে কিন্তু প্রভাব বিশাল চলছে, যার ফলে ব্রিটিশরাও বুঝতে পেরে গেছে যে ভারতরা কিন্তু এখন একটা স্বাধীনতা চাইছে। যার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, 2 বছর আগেই সাইমন কমিশন তৈরি করলো। ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স এ ফরমেশন অফ এ 7-member 7 জন সদস্য বিশিষ্ট একটা কমিশন তৈরি করা হলো 2 years ahead of the scheduled time, একটা নির্দিষ্ট টাইম যে ছিল 1929, তার 2 বছর আগে। তো দেখো, স্যার জন সাইমন ওয়াজ দ্য কমিটি চেয়ারম্যান। জন সাইমন ছিল চেয়ারম্যান, যার জন্য কমিশনের নাম কি, সাইমন কমিশন। প্রথমেই অল পার্টিস বয়কটেড দ্য কমিশনস বিকজ ইট ওয়াজ মেড অফ এন্টায়ারলি অফ ব্রিটিশ মেম্বার। অর্থাৎ সমস্ত পার্টি, কংগ্রেস, মুসলিম লীগ, মেজরিটি তো দুটো পার্টি ছিল ওই সময়, কংগ্রেস আর মুসলিম লীগ, তো এরা দুজনে কী করলো, বয়কট করে দিল। কারণ একটাই, যে এই সাইমন কমিশনে ভারতীয় নেই। সবার কথা এটাই যে ভারতের সংবিধান রচনা হবে, তো ভারতের সংবিধান যদি রচনা হয় তাহলে সেখানে কমিশন অবশ্যই ভারতীয় থাকতে হবে, যার জন্য এরা সব পার্টি কী হলো, এটাকে বয়কট করতে লাগলো। তো কি বলছে, ইন 1930 দ্য রিকমেন্ডেশন আন্ডার সাইমন কমিশন, সাইমন কমিশনের কিছু রিকমেন্ড ছিল কি, 1 নম্বর অ্যাবলিশ ডায়ারকি, অর্থাৎ এই ডায়ারকি সিস্টেম বাদ যাবে। এক্সটেন্ড রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস, অর্থাৎ প্রদেশে একটা রেসপন্সিবল সরকার আসবে, ঠিক না, গভর্নমেন্ট তৈরি হবে। অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড প্রিন্সলি স্টেট। দেখো, ফেডারেশন আসবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু হবে। ভারত কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্বাধীনতার গল্প বলেনি, এখানে বলা হয়েছে যে ঠিক আছে, ভারতকে, ব্রিটিশ অফ ইন্ডিয়াকে একটা ফেডারেশন হিসাবে অ্যান্ড প্রিন্সলি স্টেটকে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেওয়া হবে। এটাই ছিল সাইমন কমিশনের রিকমেন্ডেশন। তো যার ফলে 1935 সালে এবার কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো। এবার এর মাঝেই 3টা গোল বৈঠক ছিল,
ঠিক না, থার্ড রাউন্ড টেবিল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, বিভিন্ন গোল টেবিল হলো, বিভিন্ন কিছু ডিসকাশন হলো যে কি করা যেতে পারে এটা ব্যাপারে, যার জন্যই 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো। এই অ্যাক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট বলতে পারো। দেখো কি বলছে, বলছে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেঞ্জ 3 রাউন্ড টেবিল কনফারেন্স with the members from the British government and British India, Indian princely state to explore the recommendation of Simon Commission। অর্থাৎ সাইমন কমিশনের যে রিকমেন্ডেশনগুলো ছিল সেগুলোকে আলোচনা করার জন্য কি করলো, তিনটা বৈঠক করা হয়েছিল, যেখানে ব্রিটিশ মানে গভর্নমেন্ট লোক থাকবে, ব্রিটিশ ইন্ডিয়া থেকে থাকবে এবং ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট থেকে কিন্তু লোক থাকবে। Many of the provisions and the framework of the Indian Constitution have been taken from this act। খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারতের যে এখন যে সাংবিধানিক কাঠামো রয়েছে, ঠিক না, তো বিভিন্ন সাংবিধানিক উপাদান এই ফ্রেমওয়ার্ক, যে এই আইন 1935-এর ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছিল, যার ফলে দ্যাটস ওয়াই দিস অ্যাক্ট ইজ কল্ড অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন, একটা ক্ষুদ্র সংবিধান। ঠিক আছে, এতটাই ইম্পর্টেন্ট এটা। ওকে, তো কি বলেছে দেখো, ইট অ্যাবলিশড ডায়ার্কি ইন দ্য প্রভিন্স, অর্থাৎ প্রভিন্সে দ্বৈত শাসন শেষ করে দেওয়া হবে, অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি। ওকে, তারপর ইট ইন্ট্রোডিউসড বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্সেস। অর্থাৎ বাইক্যামেরালিজম যে যে বলতে পারো যে প্রভিন্সে, দেখো এতক্ষণ কী ছিল, আমরা দেখেছিলাম কি যে ডাইরেক্ট ইলেকশন হচ্ছিল কোথায়, সেন্ট্রালে, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। এখন বলছে যে না, 11টা প্রভিন্সের মধ্যে 6টা প্রভিন্সে কী করা হবে, বাইক্যামেরালিজম করা হবে। তার মানে কি এখানেও তাহলে দুটো পরিষদ থাকবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, যখন আমাদের রাজ্যে দেখো, খেয়াল করে দেখো, বিধানসভা এবং বিধান পরিষদ ওই রকম। তো এই 6টা স্টেট কী কী ছিল, প্রভিন্স কী কী ছিল দেখো, বেঙ্গল ছিল, বম্বে ছিল, মাদ্রাজ ছিল, আসাম ছিল, ইউনাইটেড প্রভিন্স যেটা এখন বর্তমানে বলতে গেলে উত্তরপ্রদেশ এবং বিহার। এই 6টা স্টেট, এই 6টা স্টেট না সরি, এই 6টা প্রভিন্সে কী করা হলো, যে বাইক্যামেরালিজম করা হলো। এখানেও এদের যে পার্লামেন্ট, এদের যে স্টেট যে প্রভিন্স পার্লামেন্ট, সেটাও কী হবে, দুটো ভাগে ভাগ থাকবে, একটা আপার হাউস থাকবে, লোয়ার হাউস থাকবে, জাস্ট লাইক আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কি রয়েছে, বিধানসভা আর বিধান পরিষদ, এই হচ্ছে কেস। তারপর ইট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন সেন্ট্রাল হবে অ্যান্ড প্রভিন্সেস ইন্টু 3 লিস্ট। এটা ইম্পর্টেন্ট, আমরা তো জানি এটা এখনও রয়েছে, যে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউট করা রয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল, 1935-এর আইন থেকে। 3টা লিস্ট, সেন্ট্রাল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেশন লিস্ট। এখনও 3টা লিস্ট রয়েছে, কিন্তু প্রভিন্সিয়াল লিস্টটা হয়ে গেছে স্টেট লিস্ট। সেন্ট্রাল লিস্টটা কি, যেখানে কিছু নিয়ম রয়েছে, আইন সাইন, যুদ্ধ, ঠিক না, যেগুলোতে আন্তর্জাতিক বৈঠক, এগুলোতে সেন্ট্রাল আইন বানাবে। প্রভিন্সিয়ালটা হয়ে গেছে স্টেট লিস্ট, যেখানে এডুকেশন, সোশ্যাল, সমাজ ইত্যাদি ইত্যাদি, যেখানে স্টেট আইন বানাতে পারবে। আর কনকারেন্ট লিস্ট কি, যেখানে দুজনে বানাতে পারবে। ঠিক আছে, তো আমরা যখন বিভিন্ন পলিটিক ক্লাসে যখন আসবো আরও ডিটেলসে, তখন কিন্তু এগুলো আলোচনা হবে। ওকে, provided for the establishment of an all India federation consisting of provinces and princely state as a unit। তার মানে কি, যে অল ইন্ডিয়া ফেডারেশন একটা তৈরি করা হবে, যেখানে প্রভিন্সেস থাকবে এবং প্রিন্সলি স্টেট থাকবে, দেশীয় রাজ্য থাকবে, অ্যাজ এ ইউনিট, একটা একক সংগঠন হিসেবে। ওকে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারাল কোর্ট। ফেডারাল কোর্ট যেটা 1937 সালে কিন্তু তৈরি করা হয়েছে এই আইনের ফলে। তারপর ইট এক্সটেন্ডেড দ্য সেপারেট ইলেক্টোরেট। দেখো, পৃথকভাবে ভোটিং প্রথমে মুসলিমরা পেল, তারপরে শিখরা পেল, তারপরে খ্রিস্টানরা পেল। এখন বলছে টু ডিপ্রেসড ক্লাস, এসসি, শিডিউল কাস্ট, ওমেন অ্যান্ড লেবার। তার মানে কি, শিডিউল কাস্টদের জন্য আলাদা করে ভোটিং, নারীদের জন্য আলাদা করে ভোটিং সিস্টেম আসলো, এবং লেবার যে শ্রমজীবী মানুষ, ওয়ার্কার, তাদের জন্য আলাদা করে ভোটিং সিস্টেম চালু করলো। তারপর প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েটেড ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন। এবার খেয়াল করো, এবারে যে WBCS কোশ্চেন ছিল, এখানে তো অনেকে আমরা 1935 দিয়ে এসেছি, বাট না, 1935-এর আইনের ফলে ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু 1919 সালের আইনের প্রভাবেই ইন্ডিয়াতে পাবলিক সার্ভিস কমিশনটাকে স্টার্ট করা হয়েছিল।
ভুল হয়েছে আশা করি অনেকেরই। এই হচ্ছে কেস। তো দেখতে পাচ্ছ 1935 সালের যে ভারত শাসন আইনে কিন্তু অনেক কিছুই কিন্তু রয়েছে, যার জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। এবার আসবো আমরা কি লাস্ট আইন, যেখানে ব্রিটিশরা শেষ হয়ে যাবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এবার এখানে একটু পড়ে নিই কী বলছে দেখো। লর্ড মাউন্টব্যাটেন কেম টু ইন্ডিয়া উইথ দ্য টাস্ক অফ হ্যান্ডিং ওভার দ্য অথরিটি টু ইন্ডিয়ানস। দেখো, লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসলো, আর তার দায়িত্ব এটুকুই ছিল যে হ্যাঁ দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সব কিছু ডিসিশন হয়ে গেছে, একটাই ওর দায়িত্ব ছিল, যাব আমি ভারত, গিয়ে ব্রিটিশদের যে পাওয়ার এতদিন ধরে ছিল 200 বছরে, সেটা ভারতীয়দের হাতে সমর্পণ করে দেওয়া। এটাই ছিল মাউন্টব্যাটেনের কাজ। কিন্তু ওই সময় হয়ে গেল কি লাফড়া, ঝামেলা। কোথায় ঝামেলা? বলে কথাতে আছে, যতই ঝামেলা বাইরে থেকে করুক, ঝামেলা তো নিজের মধ্যে হয়। সেই ঝামেলা দেখো, INC, Indian National Congress and the Muslim League could not agree on the questions of partition। অর্থাৎ তারা দেশ ভাগ নিয়ে কিন্তু তাদের যে মতামতের মধ্যে কিন্তু পার্থক্য দেখা গেল। তো আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেশ ভাগ চায়নি, যেটা জওহরলাল নেহেরু, যেখানে রাজেন্দ্র প্রসাদরা ছিল, ঠিক না, তারা কিন্তু দেশ ভাগ চায়নি। দেশ ভাগ কিন্তু মুসলিম লীগ চেয়েছিল, কারণ মুসলিম লীগরা একটা পৃথক রাষ্ট্র চেয়েছিল পাকিস্তান রূপে। তো এখানে হয়ে গেল গন্ডগোল। ফাইনালি মাউন্টব্যাটেন কেম আপ উইথ দ্য লাস্ট প্ল্যান, মানে এবার বলছে ঠিক আছে, দুজনকে বসালো যে ভাই তুইও বস আইলে বস, নিয়ে দুজনকে বসিয়ে দিয়ে একটা প্ল্যান করলো লাস্ট, যেটা 3 জুন প্ল্যান নামেও পরিচিত বা মাউন্টব্যাটেন প্ল্যান নামেও পরিচিত। এই প্ল্যানটা, দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ, অ্যান্ড দিস প্রপোজাল ওয়াজ গিভেন ইমিডিয়েট এফেক্ট বাই এনাক্টিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। অর্থাৎ যাদের ফলে বা এই যে তাদের যে একটা বোঝাপড়া মিটিয়ে দিল, যার ফলে বলছে ঠিক আছে তাহলে চলো শুরু করি। তাহলে কি শুরু করলো দেখো, ইট টার্মিনেটেড ব্রিটিশ অথরিটি ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে যে ব্রিটিশ অথরিটির যে গল্প ছিল সেটা টার্মিনেট করা হলো, বাতিল করা হলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এটা অ্যান্ড হবে, ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ ভারতকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হলো 15 আগস্ট 1947। তারপর ইট প্রোভাইডেড ফর ইন্ডিয়াস পার্টিশন টু ডোমিনিয়ন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ এটাও হলো ভারতের যে পার্টিশন সেটা কিন্তু করে দেওয়া হলো, দুটো ডোমিনিয়ন হয়ে গেল, একটা ভারত রূপে, একটা পাকিস্তান রূপে। ওকে, ইট রিমুভ দ্য অফিস অফ ভাইসরয় অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট। তার মানে এই যে ভাইসরয় সেক্রেটারি অফ স্টেট যা ছিল সব বাদ, ওগুলো গল্প থাকবে না আর। ইট এস্টাবলিশড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নর অফ দ্য স্টেট নমিনাল হেডস। এবার তুমি বলবে এখানে কি হলো স্যার, আবার ওই পুরনো গল্প, বাংলার গভর্নর, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া। এখন দেখো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ দেখো ওখানে খেয়াল কী ছিল, গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের স্বাধীন রাজ্যের, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে। অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নর, প্রদেশও গভর্নর করা হলো অ্যাজ দ্য স্টেট নমিনাল হেড, রাষ্ট্র মানে যে প্রভিন্সের একজন মাথা হিসেবে। ওকে, তারপর এই যে ইন্ডিয়াস ফার্স্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আমরা এখানে অনেকে ভুল বলি, অ্যাকচুয়ালি গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা 1833, আর 1947 কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কথা আছে, মিনিং পার্থক্য আছে, ব্রিটিশ ইন্ডিয়া আর ইন্ডিয়া দুজনের মধ্যে অনেক পার্থক্য। ব্রিটিশ ইন্ডিয়া মানে কি, যে ভারত তো আছে বাট ব্রিটিশের অধীনে ছিল, বাট এখানে তো এটাই না। অ্যাকচুয়ালি এই আইনটার মিনিং কি দেখো, এই আইনটার মিনিং এটাই যে ছিল কি আমার কাছে ব্রিটিশ ইন্ডিয়া। দেখো 1947-এর আগে ভারতের নাম কি ছিল, ব্রিটিশ ইন্ডিয়া। এই যে আইনটা বলতে পারো, এই আইনটাতে কি করা হলো, এগুলো বাদ, এইটাই বাদ হয়ে গেল, ব্রিটিশ বলে কিছু থাকলো না। এই 1947-এর আইনে কি হলো, ইন্ডিয়া বলে এখানে উল্লেখ হলো, আর ব্রিটিশ বলে কোনো কিছু থাকবে না, ইন্ডিয়া। তো এই পার্থক্য রয়েছে, অবশ্যই পার্থক্য রয়েছে। তারপর তো মাথায় রাখবে ইন্ডিয়াস ফার্স্ট গভর্নর জেনারেল কে হলো, তাহলে লর্ড মাউন্টব্যাটেন। তারপর it constituted the appointment of to civil services and reservation of post by the secretary of
স্টেট ফর ইন্ডিয়া। এটা কি ঠিক লিখেছি? তাই তো বলছি, এটা তো ভুল হয়েছে। এটা কন্টিনিউড হবে না, এটা হবে ডিসকন্টিনিউড। অর্থাৎ এতদিনের কি ছিল, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার কাজ কি ছিল? সিভিল সার্ভিসদেরকে নিয়োগ করা, তাদের পোস্টকে নিয়োগ করা, রিজার্ভেশন করা। কিন্তু এটা আর কন্টিনিউ হবে না, এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, গল্প শেষ, তাদের আর কোনো দায়িত্ব থাকলো না। মানে বলতে গেলে সেক্রেটারি অফ স্টেটের আর কোনো কাজ থাকলো না। It provided that the British Emperor would cease to use the title of Emperor of India। তার মানে এতদিন যে ধরে ভারতকে যে বলতো, যে ব্রিটিশদেরকে বলা হতো এম্পেরর অফ ইন্ডিয়া, এটা তাদের উপাধি ছিল, ভারতের শাসক। এই উপাধিটাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, গল্প শেষ তাদের। আর ব্রিটিশরা এম্পেরর অফ ইন্ডিয়া টাইটেল ইউজ করতে পারবে না, এটাকে সিজ করে নেওয়া হলো। ওটা কথা বলছে, এ হচ্ছে গল্প। তাহলে এইভাবে আমরা কি পেলাম, ভারতে স্বাধীনতা পেলাম, এবং ভারতের স্বাধীনতা সংবিধানের যে ছোট ছোট টপিকগুলো আমরা এভাবে বিভিন্ন ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে জানতে পারলাম। লাস্ট, লর্ড মাউন্টব্যাটেন সোর ইন জওহরলাল নেহেরু অ্যাজ দ্য কান্ট্রিজ ফার্স্ট প্রাইম মিনিস্টার। অর্থাৎ জওহরলাল নেহেরু যে প্রথম মানে প্রাইম মিনিস্টার হলো, ভারতের প্রধানমন্ত্রী, সেটা তিনি লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। আর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটাকে আমরা বলেছি আগে বলেছি গণপরিষদ অফ ইন্ডিয়া, এস্টাবলিশড ইন 1946, 1946 সালে স্থাপিত হয়। অ্যান্ড বিকেম দ্য ইন্ডিয়ান ডোমিনিয়ন ফার্স্ট পার্লামেন্ট, অর্থাৎ ভারতের প্রথম পার্লামেন্ট হিসাবে এটা স্বীকৃতি লাভ করে। ওকে, তো এ হচ্ছে আমাদের ভারতের সংবিধানের ইতিহাস। তো যাই হোক, আজকে তাহলে পলিটি ক্লাস এটাই থাকলো, আমাদের এতটা ক্লাস। সবাইকে বেশ ভালোভাবে থাকার শুভেচ্ছা, ভালোভাবে থাকিও, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এভাবে তাহলে তোমরা প্রতিদিন প্রায় 7টাতে একটু নোট থাকবে, 1-2 দিন একটু মিস্টেক হতে পারে হয়তো, বাট হ্যাঁ, ক্লাসটা রেগুলার করার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থেকো। ওকে, বি হ্যাপি।